রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলে প্রাণহানি বেড়ে ২০। খুলনা বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ। ৪১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা দৃষ্টান্ত স্থাপন করেছে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ মানব কল্যাণে ব্যয় করার আহ্বান। বিদেশে বেরোজিরের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীসহ ৩ মেয়েকে ৯ জুন তলব। এবং আইএমএফ শর্তের ঘেরাটোপে আগামী বাজেট, আমজনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের বিস্তীর্ণ জনপদ। মঙ্গলবার পর্যন্ত প্রাণহানি বেড়ে হয়েছে ২০ জন। ঝড়ের তাণ্ডবে খুলনা ও বরিশাল বিভাগে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই বিভাগের ২৬৩ স্থানে বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধের ৪১ কিলোমিটার এলাকা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৩৯টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন জেসমিন আলম। ঘূর্ণিঝড়ের প্রবল গতি ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এবারও ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন। তারপরও ঠেকানো যায়নি ক্ষয়ক্ষতি। রিমাল তাণ্ডব শেষ হওয়ার পর উপকূলে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া সহ গাছ ও ঘর চাপা পড়ে মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন। তবে সরকারি হিসেবে এ সংখ্যা ১৬। ঝড়ের তাণ্ডব, ঢেউ ও প্রবল জোয়ারে খুলনা ও বরিশাল বিভাগে বিধ্বস্ত হয়েছে ১.৫ লাখ ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছে ২৬৩টি স্থানে বেড়িবাঁধের ৪১ কিলোমিটার এলাকা। এর মধ্যে বরিশালে ১২০টি পয়েন্টের ২০ এবং খুলনার ১৪৩টি স্থানে প্রায় ২১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় গৃহহীন হয়েছে ১,৩২,৮০০ পরিবার। বরিশাল বিভাগে কৃষি খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৩৯টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবনের ভেতরে প্রবেশ করার পর জানা যাবে ক্ষয়ক্ষতি ও বন্যপ্রাণী মারা যাওয়ার পূর্ণাঙ্গ চিত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চাল, শুকনো খাবার সহ ৩,৮৫,০০,০০০ টাকা নগদ এবং শিশু খাদ্য ও গবাদি পশুর জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পটুয়াখালীর ক্ষয়ক্ষতির চিত্র জানতে সরাসরি চলে যাব সহকর্মী খোকন হাওলাদারের কাছে। খোকন, ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে বাড়িঘর সহ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি তথ্য আছে আপনার হাতে? রিমেল চলে গেলেও কিন্তু তার যে ক্ষতর যে চিহ্ন তা কিন্তু এই জনপদে কিন্তু রেখে গেছেন। উপকূলীয় উপর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রিমেল কিন্তু তাণ্ডব চালিয়েছেন এবং উপজেলায় ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি বলি যে পটুয়াখালীর যেদিকে চোখ যায় দেখা মেলে রিমালের ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা 2 দিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডব লন্ডভন্ড করে দিয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীকে। উপকূল জুড়ে চলছে মানুষের হাহাকার। প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলীয় জেলাগুলোতে, কিন্তু সুপার সাইক্লোন সিডার ছাড়া কোনো ঝড়ের প্রভাব এতটাই স্থায়ী হয়নি। তাই অন্ধকারে আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে এখনো কিন্তু অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ কিন্তু নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন অনেক এলাকা। জেলার বিভিন্ন স্থানে প্রায় ৭ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে কৃষি ও মৎস্য বিভাগে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন জেলায় দুর্গতর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। ১৮৬৫ ঘর আংশিক এবং ২৩৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। সকল দপ্তর সমূহ এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। ক্ষয়ক্ষতি নিরূপণ সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে উদ্ধার কাজ পরিচালনার পাশাপাশি দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। 30 মে ক্ষয়ক্ষতি এবং এই যে উপকূলীয় স্থান পরিদর্শনে কিন্তু আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই যে এলাকায় কিন্তু আগামীকালকে কিন্তু এখানের যে এলাকায় সেই এলাকায় কিন্তু পরিদর্শনে আসবেন। আপনি আজকে কিন্তু এখানে এই যে কলাপাড়া উপজেলায় কিন্তু কোস্টগার্ড তারা এখানে যে এই যে রিমেলের যে ক্ষতিগ্রস্ত সেই এলাকার দুর্গতদের মাঝে কিন্তু এখন ত্রাণ বিতরণ করবেন। তো এক কথা বলতে হয় যে এই যে ঘূর্ণিঝড় রিমেল পটুয়াখালী জেলার উপরে যে তাণ্ডব চালিয়েছেন সেই তাণ্ডব থেকে কিন্তু এখানের যে সাধারণ যে উপকূলীয় বাসী তারা কিন্তু এখনো কিন্তু সেখান থেকে কিন্তু পরিত্রাণ পায়নি। তো পটুয়াখালী পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমেল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরিফ, খোকন আপনাকে ধন্যবাদ। যুদ্ধের পেছনে ব্যয় না করে সেই অর্থ মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের পথ খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, অপরাধের ধরন পাল্টে যাওয়ায় শান্তিরক্ষা মিশনে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এসব প্রতিকূলতা মোকাবেলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কি না তার খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালনকারী সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুদক। বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত বেনজির পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক এবং 3টি বিও হিসাবের খোঁজ পেয়েছে দুদক। আদালতের আদেশে যা জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 3 মে সহ বেনজিরকে সস্ত্রীক আগামী 9 জুন তলব করেছে দুদক। সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। এরপরই অভিযোগ তদন্তে কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। দর্শক, দুদক কার্যালয়ে আছেন সহকর্মী এমআর আসাদ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? আরিফ, কিছুদিন আগেই যে ঘূর্ণিঝড় রিমালের মতো একটি ঘূর্ণিঝড়ের মতোই আসলে একটি তাণ্ডব যেন আসলে বাংলাদেশের যে যারা অবৈধ সম্পদ যারা অর্জন করেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এটা ধারাবাহিকতায় আমি আপনাকে বলতে চাই যে এর আগে ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের যে প্রধান কার্যালয় সেখানেও কিন্তু বেশ কয়েকবার আমাদের কাজ হয়েছে এবং এর পরেই কিন্তু বেনজির আহমেদ এবং সদ্যপ্রাপ্ত কিছুক্ষণ আগে যে খবরটি আমার কাছে এসে পৌঁছে সেটি হচ্ছে জাতীয় পার্টির নেতা ABM রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী নাসরিন জাহান রত্না, তাদেরকেও কিন্তু দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে তলব করা হয়েছে এবং তাদের ব্যাংকে যে অস্বাভাবিক যে লেনদেন আসলে সেই বিষয়টি আসলে দুদকের নজরে এসেছে এবং IFIC যে ব্যাংক সেখানে কিন্তু একটি নোটিশ তারা পাঠিয়েছেন তাদের আর্থিক সম্পদের যে বা লেনদেনের যে বিবরণী সেটা কিন্তু দুর্নীতি দমন কমিশন জানতে চেয়েছেন। এছাড়া যে বিষয়টি হালে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে অবৈধ সম্পদের বিষয়টি, সেটি নিয়েও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2014 সাল থেকে পরবর্তী 9 বছরে কিন্তু
কিন্তু তিনি বিপুল সম্পদ আসলে অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদক সন্দেহ করছে, এবং সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তার 196টি দলিলে প্রায় 627 বিঘা জমি কিন্তু এখন দলিল যেগুলো আসলে জব্দ করা হয়েছে। এছাড়া 33টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এছাড়া 25টি তাদের যে আংশিক বা পূর্ণ মালিকানার যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু করা হয়েছে। এছাড়া কিন্তু আপনি যে বিষয়টি আমাদের সংবাদে এসেছে যে আন্তর্জাতিক আর 3টি দেশে কানাডা, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু তার সম্পদের বিপুল সম্পদের একটি সন্দেহ তারা করছে যে সেখানে সম্পদ আছে, এবং এ বিষয়ে কিন্তু সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সহযোগিতা চেয়েছে। এছাড়া বাংলাদেশে আর কোথাও যদি তার সম্পত্তি থেকে থাকে সেজন্য কিন্তু সাব রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসগুলোতেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে। আরিফ, এ ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। এরপরে দুর্নীতি দমন কমিশন যদি আনুষ্ঠানিক কোনো ব্রিফ করে তখন আমি আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আরিফ। আসাদ, আপনাকে ধন্যবাদ। এবার বাজেট প্রসঙ্গ। শর্ত মানলে জুনেই মিলবে IMF এর ঋণ কিস্তির অর্থ ছাড়, আর এসব শর্তের সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শর্তের বাজেটের খড়গ টানতে হবে জনগণকেই। আর অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেছেন, শর্তের বাজেট দোষের কিছু না হলেও দেশের নিজস্বতা বলে কিছু থাকবে না। মনিরুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড় পেতে বড় ধরনের সংস্কার করতে হবে বাংলাদেশকে, যার সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। আর শর্ত প্রতিপালনে রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকির পুনর্বিন্যাসের দিকেই নজর সরকারের। সেক্ষেত্রে ছোট হতে পারে এবারের বাজেটের আকার। কর ছাড় হ্রাস, জ্বালানি তেলের দাম সমন্বয়, যৌক্তিক ভর্তুকি নির্ধারণ এবং খেলাপি ঋণ কমাতে ইতোমধ্যেই নানান উদ্যোগ নিয়েছে সরকার। আর এমনটি হলে এর প্রভাব সরাসরি পড়বে জনগণের ঘাড়ে, এমনটি মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটার প্রভাবটা নেতিবাচকভাবে কিন্তু আসলে সাধারণ জনগণের উপর বেশি পড়বে বলে আমার ধারণা। আমি দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে। অন্য দিক থেকে যাদের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারলে বা কর ফাঁকি নিয়ন্ত্রণ করতে পারলে রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য হারে, তাদেরকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। $4.5 মিলিয়ন জন্য দেশের স্বকীয়তাকে চাপের মধ্যে ফেলাকে অযৌক্তিক হিসেবেই দেখছেন তিনি। মাত্র $4.5 বিলিয়ন ডলারের জন্য নিজেদের স্বাধীনতাকে অনেকটা চাপের মধ্যে রেখে এই শর্তগুলো মানতে হয়েছে। শুধু বাজেটই নয়, বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতিতেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রভাব রয়েছে বলে জানান অর্থনীতিবিদ মাহফুজ কবির। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত নীতি গ্রহণ করছে সেখানে দেখা যাচ্ছে যে IMF এর একটা সুস্পষ্ট প্রভাব রয়েছে। তারা বলছে যে এবারে বাজেট ছোট হতে হবে, সেইভাবে ছোট হচ্ছে বাজেট, এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। আমাদের যে আর্থিক খাত, তো সেটা সংস্কারের জন্য অনেক রকমের সাজেশন রয়েছে IMF এর দিক থেকে, তো সেটারও প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাবো। আন্তর্জাতিক চাপে নতুজানুর এই চর্চা বন্ধ না হলে বাজেট প্রণয়নের বিদেশ নির্ভরতা বাড়বেই বলে মনে করেন তিনি। এটা যে খুব খারাপ হচ্ছে বিষয়টা এরকম নয়, মানে যদি আমরা প্রকৃত অর্থে ধরি, কিন্তু একই সঙ্গে একটা দেশের তো নিজস্ব কিছু বিষয় রয়েছে, মানে তার দেশের নিজস্ব কিছু অর্থনৈতিক উন্নয়ন দর্শন থাকে, সরকারের কিছু আসলে অগ্রাধিকার থাকে, এবং এই সার্বিক অর্থে কিন্তু দেশের মানুষের যে কল্যাণ, বাজারের স্বস্তি এবং অর্থনীতির যে গতি সঞ্চার, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। কারণ একবার যদি এই প্রক্রিয়া শুরু হয় তাহলে দেখা যাবে যে প্রতি বছরই কিন্তু আমরা বিদেশিদের কথা মতো বা এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা মতো আমাদের বাজেটটা বাস্তবায়ন করছি। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত 7 কিস্তিতে এই অর্থ দেবে IMF। তবে এই ঋণের অর্থ ছাড়ের বাকি কিস্তি পেতেও মানতে হবে বেশ কিছু সংস্কার শর্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে 109টি উপজেলায় নির্বাচনের কথা থাকলেও ভোট হবে 87টিতে। ঘূর্ণিঝড় রিমালে তছরাজ উপকূলের 19টি এবং নেত্রকোনা ও চাঁদপুরের 2টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিচারিক দায়িত্বে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রংপুর সদর উপজেলার ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম। শফিক, রংপুর সদরে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর সার্বিক চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। আপনি জানেন যে সারা দেশে নাই, কিন্তু রংপুরেও কিন্তু এই উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে শুরু হয়েছে।
আর আজকে কিন্তু রংপুরে প্রচুর তাপদাহ, যার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু একটু আরামপ্রিয় মানুষ। তারা কিন্তু এই অতিরিক্ত তাপদাহের কারণে সকালবেলায় এসে ভোট দিয়ে গেছে, এখন কিন্তু এই দুপুরবেলা, যার কারণে এখানে ভোটার সংখ্যা কিন্তু একটু কমের দিকে আসছে। আরেকটি বিষয় বলে রাখি, এই কেন্দ্রটি হচ্ছে খারুয়া বাঁধা উচ্চ বিদ্যালয়, এটা মমিনপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে যে প্রিজাইডিং অফিসার, তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই মানে অতিরিক্ত তাপদাহের কারণে কোনো ভোটার এসে যাতে অসুস্থ না হয়, এজন্য তিনতলা যে ভবনটি আছে ছায়াতলে যেন প্রত্যেক প্রার্থী ভোটারেরা তারা দাঁড়িয়ে যেন ভোট দিতে পারে, এজন্যই ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনাকে যদি দেখাই এই ক্যামেরার চোখে, এই বিল্ডিং এ কিন্তু তারা সাধনান্দে ছায়ার ভিতরে তারা কাজ করছে। আমরা এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার আছেন মোহাম্মদ গোলাম মুস্তফা, তার কাছে জানবো সার্বিক বিষয়। একটু জানতে চাই ভোটের পরিস্থিতি কি? ধন্যবাদ শফি ভাই। আমি মমিনপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের খারুয়াবাঁধা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রিজাইডিং অফিসার। এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি এ পর্যন্ত খুবই ভালো, যদিও তাপদাহের কারণে মানুষের একটু ভোট দিতে কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি যে ভোটার আসছে তাকে যেন দ্রুত ভোট দিয়ে তাকে কেন্দ্র থেকে বের করে দিতে পারি, যেহেতু তাপদাহের কারণে মানুষ অসুস্থ হতে পারে। তবে মানুষের মধ্যে জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে আমি আগ্রহ বেশি দেখছি, তাদের মধ্যে মনের উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে, তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, এ পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্র? আচ্ছা, ধন্যবাদ। আমার এখানে এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 1518, এটা মহিলা কেন্দ্র। আমি দুপুর 12টা পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি সেখানে 340টি ভোট কাস্টিং হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ শুনলেন যে এই রংপুর সদর উপজেলার যে মমিনপুর ইউনিয়নে খারুয়া বাঁধা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু সকাল থেকেই ভোটারেরা আসা শুরু করেছে। সকালবেলা যদিও ভোটারের সংখ্যা কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটি ভোটারের সংখ্যা বাড়ছে। আরেকটি বিষয় বলে রাখি যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর যে দেখভাল আছে সেটা কিন্তু বিভাগীয় কমিশনার এবং ডিআইজি তারা কিন্তু দেখভাল করছেন। এই ছিল রংপুর সদর উপজেলা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। আরিফ, শফিক, আপনাকে ধন্যবাদ। দেশের মানুষের নিত্যপণ্যের চাহিদা অনেকটাই পূরণ করছে সুপার শপ স্বপ্ন। ৬২ জেলায় 481টি আউটলেটের মাধ্যমে পণ্য বিক্রি করছে তারা। এবার স্বপ্নকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বলেন, মুদ্রাস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয় সে লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের ভালোবাসাতেই স্বপ্ন আজ ব্র্যান্ডে পরিণত হয়েছে বলেও মনে করেন তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। দেশের প্রায় 1 কোটি মানুষের নিত্যপণ্যের চাহিদা পূরণ করছে সুপার শপ স্বপ্ন। স্বপ্নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। প্রপার একটা ফাইন্যান্সিং স্ট্রাকচারের মাধ্যমে লাভজনক হয়, সেটার জন্যে ঠিকঠাক জায়গাতে কথাবার্তা বলা। এর অর্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ইনভেস্টর যারা আছে তাদেরকে আগ্রহী করে তোলা। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নিজস্ব ল্যাবরেটরির পাশাপাশি নানাভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। পণ্যের মান আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে বাংলাদেশে, আমাদের একমাত্র ল্যাবরেটরি আছে। স্বপ্ন একমাত্র হ্যাসাব সার্টিফাইড রিটেলার বাংলাদেশে। স্বপ্ন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড। তিনি আরও জানান, পণ্যের মান নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নেয় স্বপ্ন কর্তৃপক্ষ। আমরা যা করি, সাধারণত যখন কমপ্লেন্ট আসে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে সাথে সাথে জানানো হবে, সংশ্লিষ্ট সাথে জানানো হয়। যদি আমরা দেখি যে সে এমন কিছু করেছে যেটা স্বপ্নের পলিসি বা ভ্যালুজের থেকে বেশ দূরে এবং তাকে কারেকশন করার কোনো সুযোগ নেই, আমরা তখন তাকে রিপ্লেস করি। মধ্যস্বত্বভোগীদের অবস্থান কমিয়ে কৃষক ও ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়তে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সাব্বির হাসান নাসির। কৃষকের সাথে আমাদের সংযোগ আরও বাড়বে, যাতে করে মধ্যস্বত্বভোগীর অবস্থান কমে যায় এবং কৃষকের সাথে ক্রেতার সংযোগটা আরও স্ট্রং হয়। ক্রেতাদের ভালোবাসাতে স্বপ্ন দেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানুষের এই আস্থা ধরে রাখতে নিরলসভাবে কাজ করছে স্বপ্ন। ক্রেতারাই আমাদেরকে যা বানানো বাড়ছে, নাম্বার 1 ব্র্যান্ড বা বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে প্রথম 10টা ব্র্যান্ডের একটা বলে আর কি। এগুলো মূল কারণ আমার মনে হয় যে ক্রেতা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলে প্রাণহানি বেড়ে 20, খুলনা বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত 20 লাখ মানুষ।
41 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা দৃষ্টান্ত স্থাপন করেছে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ মানব কল্যাণে ব্যয় করার আহ্বান। বিদেশে বেনজিরের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীসহ 3 মেয়েকে 9 জুন তলব। এবং আইএমএফ শর্তের ঘেরাটোপে আগামী বাজেট, আমজনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।